2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের অধীন পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীতে আজ তোমাদের প্রথম ক্লাস। আমাদের দুর্ভাগ্য যে করোনা মহামারীর কারণে আমরা তোমাদেরকে সুন্দরভাবে বরণ করতে পারিনি। তবুও আমি আমার পক্ষ থেকে এবং নরসিংদী সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো, করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বই বদলে গিয়েছে। এই বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারি না। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়েই আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম। আশা করি তোমরা আমাদের সাথে এই ক্লাস কার্যক্রমের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং তোমাদের মেধা, মনন, সৃজনশীলতা, পড়াশোনায় তোমাদের একাগ্রতা, ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে তোমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে সমৃদ্ধ করবে এবং সেই সাথে আমাদের নরসিংদী সরকারি কলেজকেও সমৃদ্ধ করবে এবং নরসিংদী সরকারি কলেজকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম ক্লাসে আমরা সাধারণত শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে একে অপরে পরিচিত হয়ে থাকি, কুশলাদি বিনিময় করে থাকি। কিন্তু এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়া আজ আর সম্ভব নয়। আশা রাখি সুস্থ পৃথিবীতে তোমাদের সাথে দেখা হবে, পরিচয় হবে। আমি এখন আমার পরিচয় সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। আমি তন্দ্রা বিশ্বাস বিথি, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আমি এই নরসিংদীরই মেয়ে। নরসিংদী রায়পুরা উপজেলায় আমার বাড়ি। আমি আমার শিক্ষা জীবন শুরু করি রায়পুরাতেই অবস্থিত একটি কিন্ডারগার্টেনের মধ্য দিয়ে। তারপর রায়পুরা RKRM উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং রায়পুরা কলেজ থেকে HSC পাশ করি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি। আমার কর্মজীবন শুরু হয় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে। পরবর্তীতে স্কুলে শিক্ষকতাকালীন সময়েই 20তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হই এবং BCS সাধারণ শিক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকার করি। তারপর শিক্ষা ক্যাডার হিসেবে এবং একজন প্রভাষক হিসেবে 2012 সালে চৌমুহনী সরকারি SC কলেজে যোগদান করি। ওখানে 11 মাস চাকরি করি। তারপর ওখান থেকে বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে আসি। মহিলা কলেজে 4 মাস কর্মরত ছিলাম। তারপর 2013 সালের আগস্ট মাসে আমি নরসিংদী সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করি। ইতিমধ্যে পদোন্নতিপ্রাপ্ত হয়ে সহকারী অধ্যাপক হিসেবে নরসিংদী সরকারি কলেজেই কর্মরত আছি। যাই হোক, এই ছিল মোটামুটি আমার সংক্ষিপ্ত পরিচিতি। এখন মোট ক্লাসের দিকে আসা যাক। আজ তোমাদের সাথে আমার যে বিষয়ের ক্লাস তা হলো পৌরনীতি ও সুশাসন। আজ আমরা পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আলোচিত পৌরনীতি ও সুশাসন পরিচিতি সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যা জানব তা হলো পৌরনীতির ধারণা ও সংজ্ঞা, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা।
মানুষ সামাজিক জীব। স্বভাবতই মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ স্ত্রী, পুত্র, পরিজন ও স্নেহ ও প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে। মানুষের এই সঙ্গপ্রিয়তার জন্যেই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। সমাজ ছাড়া সে বসবাস করতে পারে না। গ্রিক দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল এজন্যই বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বাস করে না সে হয় দেবতা, না হয় পশু। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়েও দেখা যায় সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান। নাগরিক জীবনের এইসব দিক নিয়ে আলোচনার জন্যেই গড়ে উঠেছে জ্ঞানের একটি বিশেষ শাখা, আর তাই হচ্ছে সিভিক্স বা পৌরনীতি। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়ে থাকে। এখন আমরা একটু দেখি শাব্দিক অর্থে পৌরনীতি কি। ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হলো পৌরনীতি। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। এই সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হল নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। প্রাচীন গ্রীসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। প্রাচীন গ্রীসের অ্যাথেন্স, স্পার্টা প্রভৃতি নগররাষ্ট্রগুলোর আয়তন, জনসংখ্যা ছিল সীমিত। নগররাষ্ট্রের সকল সদস্যদেরকে নাগরিক বলা হতো না। নগররাষ্ট্রের মধ্যে শুধুমাত্র যারা রাজনৈতিক অধিকার ভোগ করত এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত তাদেরকেই নাগরিক বলা হতো। নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো পৌরনীতিতে। সুতরাং শব্দগত বা মূলগত অর্থে পৌরনীতি এর অর্থ ছিল অনেকটা সীমিত ও সংকীর্ণ। কিন্তু বর্তমানে পৌরনীতিকে শুধুমাত্র শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কেননা আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের মতো এতটা ছোট নয়। এখন এক একটি হচ্ছে জাতিরাষ্ট্র। আধুনিক জাতিরাষ্ট্রে নাগরিকের ধারণাও পরিবর্তিত হয়ে গিয়েছে। বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন, রাষ্ট্রের প্রতি তার দায় দায়িত্ব কর্তব্য পালন করেন এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করে থাকেন। এসব জাতিরাষ্ট্রে নাগরিকদের জীবন কার্যাবলী বহুমুখী ও জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচরণ, কার্যাবলী ও তাদের বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে সেটাই পৌরনীতি বা সিভিক্স। পৌরনীতি মূলত সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। বিভিন্ন রাষ্ট্র দার্শনিকগণ বিভিন্নভাবে পৌরনীতিকে সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা এর মধ্যে দু একটি সংজ্ঞা একটু দেখব। এফ.আই. গ্লাউড-এর মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। ই.এম. হোয়াইট এর মতে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। ই.এম. হোয়াইট তার দি ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে আরও বলেছেন, পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, পৌরনীতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায় যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি,
এবং নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করা হয়। উপরের এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাই পৌরনীতি। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। এখন আমরা একটু দেখি যে পৌরনীতি আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি যা যা বিষয় নিয়ে আলোচনা করে তাই মূলত পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু। প্রথমেই বলেছি যে পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পৌরনীতির বিষয়বস্তুর পরিধি ততদূর প্রসারিত। নাগরিকতা বিষয়ক পৌরনীতি ও সুশাসন নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্যবোধ প্রভৃতির অতীত ও বর্তমান সম্পর্কে আলোচনা করে থাকে। এজন্যই মূলত পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। মানব সভ্যতার আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। এরিস্টটলের মতে পরিবারই হলো রাষ্ট্রের আদি রূপ। সময়ের স্রোত বেয়ে বিবর্তনের ধারায় পরিবারের সম্প্রসারণ ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান। পৌরনীতি ও সুশাসন তাই পরিবারের বর্তমান ও অতীত রূপ এবং কার্যাবলী পরিবারের প্রভৃতি দিক নিয়ে আলোচনা করে থাকে। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে আলোচনা। রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগের প্রকৃতি, সংগঠন, কার্যাবলী, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সম্পর্কে পৌরনীতি আলোচনা করে থাকে। রাজনৈতিক তত্ত্ব। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকে। পৌরনীতিতে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও মতবাদ আলোচনা করা হয়ে থাকে। সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। পৌরনীতির আরেকটি অন্যতম আলোচিত বিষয় হচ্ছে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। বিমূর্ত বিষয় হচ্ছে এমন একটা বিষয় যা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, দেখতে পারি না, কিন্তু অনুধাবন করতে পারি। তো যা হোক, আইনের প্রকৃতি এইসব বিমূর্ত বিষয় যেমন আইন, স্বাধীনতা, সাম্য, নৈতিকতা, আইনের সাথে সাম্যের সম্পর্ক, স্বাধীনতার সাথে সাম্যের সম্পর্ক, স্বাধীনতার রক্ষা কবচ, এইসব বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা। আমি আগেই বলেছি যে পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকতার সাথে জড়িত স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সকল বিষয়েই পৌরনীতি আলোচনা করে থাকে। এখন আমরা দেখি স্থানীয় বিষয়গুলো কি কি। যেমন একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথেও সংশ্লিষ্ট থাকে। এসব প্রতিষ্ঠান বা সংস্থার প্রকৃতি, সংগঠন, কার্যাবলী ও বিকাশ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। নাগরিকতার জাতীয় দিক সম্পর্কেও পৌরনীতি আলোচনা করে থাকে। নাগরিকের জাতীয় বিষয় অর্থাৎ জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, জাতীয় স্বাধীনতা আন্দোলনের ধাপে ধাপে বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও অগ্রগতি সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে।
নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা করে থাকে পৌরনীতি। নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে গড়ে তুলেছে জাতিসংঘ সহ অন্যান্য বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর এই পৌরনীতি ও সুশাসন এইসব আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে সম্যক ধারণা দান করে থাকে। নাগরিকতার অতীত নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের অতীত ইতিহাস ও গঠন কাঠামো সম্পর্কে আলোচনা করে থাকে। নাগরিকতার বর্তমান নিয়েও পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। অতীত ও বর্তমানের আলোকে নাগরিকতার ভবিষ্যৎ রূপ কেমন হবে তা নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। সুনাগরিকতার শিক্ষা। পৌরনীতি ও সুশাসনে সুনাগরিকতার শিক্ষা প্রদান করা হয়। সুনাগরিকতা অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম, শৃঙ্খলাবোধ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসন একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও আন্দোলন সংগ্রাম নিয়েও আলোচনা করে থাকে। বাংলাদেশের পৌরনীতি ও সুশাসনে পলাশীর যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন, 1905 সালের বঙ্গভঙ্গ, 40 সালের লাহোর প্রস্তাব, 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলন, 6 দফা কর্মসূচি ও আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র, 71-এর অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, 25শে মার্চ কালো রাত্রে বাঙালিদের নিধনযজ্ঞ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ঘটনা সম্পর্কে আলোচনা করে থাকে। উপরের আলোচনা থেকে দেখা যায় যে পৌরনীতি সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনাও পৌরনীতি ও সুশাসন করে থাকে। বাংলাদেশ পৌরনীতিতে ব্রিটিশ শাসনামল এবং পাকিস্তান শাসনামলে সাংবিধানিক বিকাশ, অগ্রগতি, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন দিক, ধারাসমূহ এবং বিভিন্ন সময়ে আনীত সংবিধানের সংশোধনী সমূহ প্রভৃতি বিভিন্ন দিক নিয়ে সাংবিধানিক বিভিন্ন অগ্রগতি নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। যাই হোক, উপরের আলোচনা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু কতটা ব্যাপক ও বিস্তৃত। এখন আমরা একটু দেখব যে পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। আমরা কেন পৌরনীতি ও সুশাসন পাঠ করব? পৌরনীতি ও সুশাসন পাঠ করলে আমরা আসলে কি কি বিষয় জানতে পারবো, এটা আমরা এখন একটু দেখব। কেন আমাদের এই পৌরনীতি ও সুশাসনটা করতে হবে। তো চলো একটু দেখি। পৌরনীতি ও সুশাসন সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান করে। ইতিহাস যেমন মানুষের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যতের পথ নির্দেশ করে, অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক সম্পর্ক, সমস্যা ও জীবনের মান উন্নয়নের উপায় সম্পর্কে জানতে সাহায্য করে, পৌরনীতি তেমনি গড়ে উঠেছে মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে। কিভাবে পারস্পরিক সহযোগিতা দ্বারা সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠন করা যায়, জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা যায়, সেই সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আমাদেরকে জ্ঞান দান করে থাকে। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠন করা যায়। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে থাকে। পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে সুদূর অতীতে কিভাবে নাগরিক
জীবনের সূত্রপাত হলো, তখন নাগরিকতার স্বরূপ কি ছিল, আধুনিক যুগে নাগরিকতা বলতে কি বোঝায়, কিভাবে তা অর্জিত হয় এবং বিলুপ্তি ঘটে, এইসব নাগরিকতা সম্পর্কিত নানান বিষয়াদি জানা যায়। পৌরনীতি ও সুশাসন সুনাগরিকতার শিক্ষা দান করে। পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ বুদ্ধিমান, আত্মসংযমী, বিবেকবান, নিষ্ঠাবান হয়ে ওঠে। তাদের মধ্যে সামাজিক স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার মানসিকতা গড়ে ওঠে। পৌরনীতির জ্ঞান মানুষকে সুসভ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। পৌরনীতি ও সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে নাগরিকের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গির উপর। পৌরনীতি ও সুশাসন পাঠে মানুষের মনের গোঁড়ামি, অন্ধবিশ্বাস, সংকীর্ণতা, দীনতা, কুসংস্কার, পরশ্রীকাতরতা প্রভৃতি দূর হয় এবং দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত হয়। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে অতীত জানতে সাহায্য করে। পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন করে মানুষ পরিবার, সমাজ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য প্রভৃতির উৎপত্তি বা অতীত ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করে। পৌরনীতি ও সুশাসন পাঠ করলে কোনো দেশের জন্য কিরূপ সংবিধান ও সরকার উপযোগী, সরকারের বিভিন্ন বিভাগের প্রকৃতি ও কার্যাবলী, নির্বাচক মণ্ডলীর প্রকৃতি ও গুরুত্ব, জনমতের প্রকৃতি, গুরুত্ব, জনমত গঠনের মাধ্যমসমূহ, রাজনৈতিক দলের প্রকৃতি, কার্যাবলী ও গুরুত্ব ইত্যাদি সম্পর্কে জানতে পারা যায়। পৌরনীতি ও সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধিতেও সাহায্য করে। পৌরনীতি ও সুশাসন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর অতীত ও বর্তমান এবং এগুলোর বর্তমান প্রকৃতি, কার্যাবলী, গুরুত্ব সম্পর্কে আলোচনা করে। এর ফলে এই শাস্ত্র পাঠ করে মানুষের মধ্যে রাজনৈতিক ও নাগরিক চেতনা বৃদ্ধি পায়। পৌরনীতি ও সুশাসন নাগরিককে অধিকার সচেতন করে। মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা বা অধিকার একান্ত প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ তাদের এসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে অবহিত ও সচেতন হতে পারে। পৌরনীতি ও সুশাসন নাগরিকের কর্তব্যবোধ জাগ্রত করে। অধিকারের ধারণার মধ্যেই কর্তব্যের ধারণা নিহিত থাকে। প্রত্যেক নাগরিককে তার কর্তব্য কি কি, কেন কর্তব্য পালন করতে হয়, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কি, এসব সম্পর্কে জানতে হয়। পৌরনীতি ও সুশাসন এসব বিষয় নিয়ে আলোচনা করে এবং ব্যক্তিকে অধিকার উপভোগের পাশাপাশি কর্তব্য সম্পর্কেও সচেতন হতে সাহায্য করে। পৌরনীতি ও সুশাসন নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। গণতন্ত্র সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হলেও তা বাস্তবায়ন করা যথেষ্ট কষ্টসাধ্য। পৌরনীতি ও সুশাসন গণতন্ত্রের প্রকৃতি, প্রকারভেদ, দোষ, গুণ, এর সফলতার শর্তাবলী সম্পর্কে আলোচনা করে। এর ফলে জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনার বৃদ্ধি পায়। পৌরনীতি ও সুশাসন আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে। বর্তমানে বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে ক্রমেই ছোট হয়ে আসছে পৃথিবী, কাছাকাছি হচ্ছে বিশ্বের মানুষ। মানুষ আজ জাতিসংঘের মতো অনেক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান এবং আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তুলেছে। আর পৌরনীতি এইসব আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে থাকে।
পরিণতি ও সুশাসন ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে। পরিণতি ও সুশাসন অধ্যয়নের দ্বারা ছাত্রছাত্রীরা সামাজিক ও রাষ্ট্রীয় সংগঠনের উৎপত্তি, সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী, নাগরিকতা, অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যতে এগুলো কিরূপ পরিগ্রহ করবে বা কি রূপ পরিগ্রহ করা উচিত সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। ফলে ছাত্রছাত্রীদের রাজনৈতিক জ্ঞানের পরিধি বিস্তৃত হবে এবং ভবিষ্যতে তারা একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা। পরিণতি ও সুশাসন পাঠ করার ফলে নাগরিকদের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি পায়। এর ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন নাগরিক প্রয়োজনে জীবন দান করতেও কুণ্ঠিত হয় না। সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা। নেতৃত্ব কি, কিভাবে নেতৃত্ব লাভ করা যায়, নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী কি কি, নেতৃত্ব অর্জনের সমস্যা কি কি, কিভাবে সেসব সমস্যা দূর করা যায়, এসব বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে থাকে। ফলে পরিণতি ও সুশাসনের জ্ঞান সুযোগ্য নেতৃত্ব বিকাশে সাহায্য করে থাকে। সুতরাং উপরের আলোচনার সূত্র ধরে বলা যায় যে পরিণতি ও সুশাসন অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। সুন্দর ব্যক্তিজীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলা এবং সুনাগরিকতা শিক্ষা অর্জন করতে হলে পরিণতি ও সুশাসনের জ্ঞান অর্জন করা খুবই প্রয়োজনীয়। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে পরিণতির কি, পরিণতির সম্পর্কে, পরিণতির ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ। এছাড়াও পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু বা পরিধি সম্পর্কে জানতে পেরেছ এবং পরিণতি ও সুশাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছ। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।